এটা আমরা করি না। কেন করি না? কারণ মনে রাখতে হবে, আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হই, সেটা উডস বলেছিলেন ক্লার্ক এডুকেশন, আমাদের করণিক করতে চেয়েছিল সাহেবরা, এবং এখনো সেই করণিকই আছি। মেকলে বলেছিলেন একটা নতুন শ্রেণী আমরা তৈরি করব, যারা আমাদের সঙ্গে, যাদের উপর আমরা অত্যাচার চালাই, তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা সাহেবদের চোখ দিয়ে নিজেদের দেশটাকে দেখি এবং নিজের দেশটাকে দেখার একটা প্যারামিটার ঠিক করে ফেলি। ইদানিংকালে যেমন মন্ত্রী থেকে আমরা সকলে জহর কোট পড়ার একটা প্যারামিটার তৈরি হয়েছে। আগে ছিল না, কিন্তু বিধানটাকে কোনোদিন জহর কোট পড়ে দেখেছেন? শুধু পণ্ডিত নেহেরু পড়তেন। এখন সব আমলা অ্যাক্রস দ্য বোর্ড, এসডিও থেকে চিফ সেক্রেটারি, ওই জহর কোট প্যারামিটার আমরা বিশ্বাস করি। বিবেকানন্দ ভাঙতে চেয়েছিলেন, বলেছিলেন মানুষ হচ্ছে আসল কথা, এবং যে মানুষ যন্ত্রণার মধ্যে আছে, যে মানুষ কষ্টের মধ্যে আছে, যে মানুষের চোখে জল পড়ছে, যার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে, তুমি যদি তার পাশে দাঁড়াতে না পারো, সেই জীবনের কোনো মূল্য নেই। মাইসোরের মহারাজা 1895 সালে তার বাড়ির কয়েকটি ঘর খুলে দেন, যাতে দরিদ্র ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে পারে। স্বামীজি তখন সুইজারল্যান্ডে আছেন, লেক লুসার্নে, সাথে পল ডয়েসন বিখ্যাত ইন্ডোলজিস্ট। তিনি বিবেকানন্দের বন্ধু ছিলেন, কারণ দুজনে সংস্কৃতে কথা বলতেন। রাজাকে অভিনন্দন জানিয়ে স্বামীজি চিঠি লেখে। চিঠির শেষে বলছেন, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ who live for others, the rest are more dead than alive. এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্যও কয়েকদিনের। সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। এই যে পরের জন্য যে বাঁচা যায়, এটা আমরা কেউ বিশ্বাস করতাম না। বিশ্বাস করতাম নিজের জন্যই তো বাঁচবো। এখন ইংরেজি ভাষায় দুটো নতুন শব্দ যোগ হয়েছে, একটির নাম উবুন্টু আর একটির নাম ইকাগাই। উবুন্টু মানে হচ্ছে আই অ্যাম বিকজ উই আর। ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক, তিনি আফ্রিকায় গিয়েছিলেন। আফ্রিকায় গিয়ে দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে ফল বিতরণ করেছিলেন। দেখা গেল তারা কেউ ফল খেলো না, ফল জমিয়ে রাখলো। সাংবাদিক জিজ্ঞেস করলেন, ফলগুলো খেলে না কেন? তোমরা তো দরিদ্র, খেতে পাও না। তারা বললো, আমরা খাবো না, আমরা সবাইকে মিলেমিশে খাবো। তাই বলা হচ্ছে আই অ্যাম বিকজ উই আর। স্বামীজি বলছেন, সমষ্টির দিকে বেষ্টি শনৈ শনৈ এগিয়ে যায়। ব্যক্তির জীবন সমষ্টিকে ঘিরে, ব্যক্তি সমষ্টি ছাড়া বাঁচতে পারে না। আর দ্বিতীয় কথা, ইকাগাই মানে হচ্ছে, আজকাল জাপানিরা বলছে যে দেখো, কাজ যে করবে, সেই কাজের মধ্যে যদি আনন্দ না থাকে, সেই কাজের কোনো মূল্য নেই। মানুষ যদি যন্ত্রের মতো কাজ করে যায়, তাহলে সেই যন্ত্রের কাজের সে মানুষ আনন্দিত হয় না। তাই কাজের মধ্যে আনন্দকে খুঁজে নিতে হবে। তাই তারা বলছে কিভাবে সে আনন্দ পাবে, বলছে প্রফেশন, প্যাশন, ভোকেশন, এই তিনটে মেলাতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, যদি বাঁচতে চাও জন অরণ্যে হারিয়ে যাও, অন্য কোনোভাবে বাঁচা যাবে না। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, ভারতবর্ষ কি মারা যাবে? যদি মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা। অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, আর বলির বস্তু হবে মানবাত্মা। মানবাত্মা তখনই মারা যাবে যখন আধ্যাত্মিকতা চলে যাবে। আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়, আধ্যাত্মিকতা মানে কুম্ভে স্নান করা নয়, আধ্যাত্মিকতা মানে মন্দির বানানো নয়, আধ্যাত্মিকতা মানে গভীর অন্তরের একটা অনুভূতি, যেটি বলে আমি এবং আমার পাশের মানুষটা স্বরূপত এক। স্বামীজি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, বেদান্তের মতবাদ যতই উচ্চ হোক না কেন, কোনোদিন তা মানুষের কাজে আসবে না যদি তা ব্যক্তি জীবনে প্রয়োগ করা যায়। একজনকে চিঠি লিখেছিলেন, তার নাম সরফরাজ হোসেন। তিনি একটি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। স্বামীজি 1898 সালে তাকে লেখেন, আই সিন মাই মাইন্ডস আইজ, ফিউচার ইন্ডিয়া রাইজিং, গ্লোরিয়াস অ্যান্ড ইনভিনসিবল, আ বেদান্তিক ব্রেন উইথ অ্যান ইসলামিক বডি ইজ দি অনলি হোপ। ভারতবর্ষের পক্ষে বেদান্তের মস্তিষ্ক ও ইসলামীয় দেহ প্রয়োজন। ইসলাম সমাজে রাজা এবং সাধারণ মানুষ একসঙ্গে নমাজ পড়েন। বেদান্ত সেই একই কথা বলে, সকলের মধ্যে অন্তর্নিহিত শক্তি বর্তমান, কিন্তু সমাজ জীবনে
যেহেতু সেটি প্রয়োগ করা হয় না, তাই যতদিন না এই বোধ সমাজ জীবনে প্রয়োগ করা যাবে ততদিন ভারতবর্ষ জাগবে না, স্বামী দৃঢ়তার সঙ্গে বলেছিলেন। যদি সুভাষচন্দ্রের কথা আমরা দেখি, তিনি তো বিবেকানন্দের একেবারে মানব ভাবশিষ্য ছিলেন। তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আইসিএস, এবং এসেই তিনি একটি চিত্তরঞ্জন দাসকে নোট পাঠালেন যে কলকাতা কর্পোরেশনে অবৈতনিক প্রাথমিক শিক্ষা দিতে হবে। চিত্তরঞ্জন বলল, আমিও বিলেত ঘুরে এসেছি, এরকম কোথাও দেখিনি। কর্পোরেশন রাস্তা ঝাঁট দেবে, জল দেবে, কিছু স্বাস্থ্য সচেতন করবে ইত্যাদি, স্কুল খুলবে কেন? কিন্তু সুভাষচন্দ্র লেগেছিলেন এবং নিজে যখন মেয়র হন সেটি চালু করেছিলেন। মনে রাখতে হবে, শুধু কলকাতা বা ভারতবর্ষ নয়, এশিয়াতে প্রথম পুরসভা কলকাতা পুরসভা যারা অবৈতনিক প্রাথমিক বিদ্যা চালু করেছিল। এবং সাথে সাথে যাতে যারা স্কুলে পড়তে আসবে তাদের মধ্যে একটু বল সঞ্চার করা যায়, তাই বিনা পয়সায় দুধের ব্যবস্থা করা হয়েছিল, যার বড় এডিশন এখনকার মিড ডে মিল। মানুষের জন্য সুভাষচন্দ্র ভাবতেন। সুভাষচন্দ্র যখন চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন, তখন ম্যানচেস্টার গার্ডিয়ানের একজন রিপোর্টার এসেছিলেন কলকাতা, এবং কর্পোরেশনের তখন যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার তাকে বলেন, কি ব্যাপার বলো তো, তোমাদের যিনি সিইও তিনি তো একজন আইসিএস ছিলেন, তো তিনি সাধারণ মানুষের সঙ্গে কী করে মিশতেন? সাধারণ মানুষের সঙ্গে না মিশলে জীবনে কোনো মাত্রা যোগ করা যায় না। স্বামীজি বলছেন, ভারতবর্ষ কয়েকটা রাজা মহারাজা আর গ্র্যাজুয়েটের ওপর নির্ভর করে বেঁচে নেই, বেঁচে আছে সাধারণ মানুষের ওপর নির্ভর করে। এবং কারা সেই সাধারণ মানুষ? নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। ভারতের শ্রমজীবীদের বলেছিলেন, হে ভারতের শ্রমজীবী, আমি তোমাদের প্রণাম করি। স্বামীজির ছোট ভাই, তিনি লেনিনের বন্ধু ছিলেন, তিনি ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট ভূপেন্দ্রনাথ দত্ত। তার অসাধারণ একটি গ্রন্থ আছে, স্বামী বিবেকানন্দ দ্য সোশ্যালিস্ট। এই বইটি 1923 সালে ইংরেজ রাজবাহাদুর ব্যান করে দেন। সম্প্রতি বইটি আবার ছাপানো